আপনারা জানেন যে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী চাঞ্চল্যকর লোমহর্ষক নিন্দনীয় একটা ঘটনা রংপুর শহরে ঘটেছে, যা নজিরবিহীন। আসলে আমরা রংপুরের যে যতদূর ইতিহাস আমরা জানি, এরকম এক পরিবারের 4 জনকে নৃশংসভাবে খুন করে পরিবারটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা আগে ঘটেনি। তো আমরা ঘটনাটা জানার পর থেকেই আমাদের সিনিয়র স্যারদের তত্ত্বাবধানে কাজ শুরু করি এবং কাজ শুরু করার আর কয়েক ঘন্টার মধ্যে, অচিরেই বলবো আমি, মানে মৃতদেহটা ওখানে থাকা অবস্থাতেই আমরা একটা গুরুত্বপূর্ণ লিড পাই। এবং লিড আমরা পাই ওখান থেকেই স্থানীয় জনগণই আমাদেরকে সহযোগিতা করেছিল। তাদের কাছ থেকে আমরা কিছু সূত্র পাই, যে সূত্র অনুসারে আমরা এখানে 2 জনকে আটক করেছিলাম, যে 2 জন পরবর্তীতে আমাদের কাছে তাদের এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টা অকপটে স্বীকার করে। তারপর থেকে আমরা তাদেরকে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে তারা এক পর্যায়ে একদম ইন ডিটেলস আমাদের কাছে বলে। তো এই বিষয়টা আমরা গণমাধ্যমকে পরবর্তীতে কমিশনার স্যার জানিয়েছিলেন। তো এর পরবর্তীতে তাদেরকে ওই দিন বিকালেই, অর্থাৎ শনিবার বিকেলেই আমরা তাদেরকে আদালতে সোপর্দ করি। তো বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে প্রায় 5 থেকে 6 ঘন্টা নিয়ে তাদেরকে জবানবন্দি নিয়েছেন। জবানবন্দি নেওয়ার পরে তারাও সেখানেও এই ঘটনার সাথে জড়িত থেকে তারা যে একে অপরের যোগসাজশে এই 4টা খুন করেছে সেটা তারা স্বীকার করেছে, এবং তারপরে তাদেরকে আমরা জেল হাজতে প্রেরণ করেছিলাম। আমরা ঘটনার যে মূল বিষয়টা এটা অলরেডি উদ্ঘাটন করেছি। কিছু কিছু ছোট ইস্যু আছে যেগুলো আমরা এখনও রিসলভ করতে পারিনি। আর তদন্ত বিষয়টা টোটাল একটা চলমান প্রক্রিয়া। এটা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যেটা শেষ হয়েছে। এমনকি শেষ হওয়ার পরেও যদি নতুন কোনো ক্লু আসে, নতুন কোনো ইস্যু যদি আসে, সেটা পরবর্তীতে বিচারের পর্যায়ে গেলেও এটা যুক্ত করা সম্ভব হয়। তা আমাদের যাতে ওইরকম কিছু করতে না হয়, আমরা এটা ইনডেপথ তদন্ত আমরা করছি, এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় প্রথম থেকে এখন পর্যন্ত যেগুলো আসছে প্রত্যেকটাকেই আমরা আমলে নিচ্ছি এবং প্রত্যেকটাই চুলচেরা বিশ্লেষণ করছি। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, এবং আমরা তাদের গাইডলাইন অনুসারে এবং আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার্স বা আইনের যে বিধিবিধান আছে, এই বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা সবসময় আদালতের সাথেও নিবিড় যোগাযোগ রক্ষা করছি, মানে সব কিছু যেটা আমাদের সিস্টেমেটিকভাবে যেটা করা দরকার আমরা সবই করছি। আপনি প্রথমে যে বিষয়টা উল্লেখ করেছেন সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, তা আমরা যেটা করছি এটা পুরাটাই সায়েন্টিফিক প্রসিডিউর অনুসরণ করেই করছি। আর ডিএনএ স্যাম্পলের যে বিষয়টা, এটা কিছু স্যাম্পল আমাদের কাছে রাখা আছে। এখানে আসলে ডিএনএ আছে কিনা এই বিষয়টা আগে আমাদের কনফার্ম হতে হবে। তার পরবর্তীতে আমরা এটা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি নেব। অনুমতি সাপেক্ষে বিজ্ঞ আদালত যদি অনুমতি দেন, তাহলে আমরা এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য যা করা লাগে সেগুলো করব। এটার একটা জটিল প্রসিডিউর আছে সেটা। তবে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টের জন্য। পোস্টমর্টেম রিপোর্টটা পেলে পরেই আমরা মোটামুটি মামলাটার একটা সিনপসিসে আমরা দাঁড় করাতে পারবো, একটা জিস্ট দাঁড় করাতে পারবো যে মামলাটা। মোবাইল ফোন ওই পরিবারের 4টা সিমের সন্ধান আমরা পেয়েছি, সেটা আমরা ঘটনাস্থলে যাওয়ার পরেই আমরা এটা সংগ্রহ করেছি। এবং আপনারা হয়তো জানেন আমাদের সায়েন্টিফিক তদন্তের শুরুটাই হচ্ছে মোবাইল কল লিস্ট দিয়ে, সিডিআর বলে এটাকে, কল ডিটেল রেকর্ড। আমরা তাৎক্ষণিকভাবে ওখানে বসে থেকেই এই 4টা মোবাইলের সিডিআর এনেছি। একটা হচ্ছে স্যারের 2টা মোবাইল, একটা জিপি, একটা টেলিটক। ম্যাডামের একটা মোবাইল, এটা রবি, আর মেয়েটার একটা মোবাইল ছিল, এটা একটা জিপি। তা এই 3টা মোবাইলের সিডিআর আমরা তাৎক্ষণিকভাবে নিয়ে আসি। আনার পরে আমরা আসলে ওখান থেকে কোনো ক্লুই পাইনি, কারণ এই ফোনগুলো লাস্ট কল যেটা ছিল সেটা ওই দিন, অর্থাৎ বৃহস্পতিবার বিকাল থেকে আর কোনো কল ছিল না। স্যারের টেলিটক নাম্বারে রাত 8:30টার দিকে একটা কল ছিল, সেটা ম্যাডামের কলই ছিল। সুতরাং এই বিষয়গুলো আমরা অ্যানালিসিস করে আমরা এটা থেকে কোনো তথ্য পাইনি। এখন যে 2 জন অভিযুক্ত আটক হয়েছে, এই 2 জন অভিযুক্তের মোবাইল নম্বর আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। তা এই কল ডিটেল রেকর্ডগুলো আমরা বিশ্লেষণ করলে পরে হয়তো আমরা আরও কিছু যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলোর আমরা জবাব পেতে পারি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে আলামতগুলো ওখানে পাওয়া গেছে, এই আলামতগুলো আমরা আসলে কমিশনার স্যারের ব্রিফিংটা একদম প্রাথমিক পর্যায়ে করা। তা আমরা এই স্যাম্পলগুলো আমাদের কাছে রাখা আছে, সব স্যাম্পলই আমাদের কাছে রাখা আছে।
না, ডিএনএ করা হয়নি। ডিএনএ করা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ডিএনএ স্যাম্পল দেখে কিভাবে বোঝা গেল? স্যারের তো বক্তব্য সেই দিয়েছিল যে আলামত দেখে তারা আসামি শনাক্তের সহজ না, হয়েছে। আসামি শনাক্ত সহজ হয়েছে কি, যে ওখানে স্যার এটা বলতে চেয়েছেন যে ওখানে ইয়াবা সেবনের সরঞ্জাম ছিল। তাই ইয়াবা সেবনের সরঞ্জাম যখন থাকে তখন কিন্তু আমাদের যে টার্গেট গ্রুপ সেটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়ে যায়। যে টার্গেট গ্রুপ সংক্ষিপ্ত হয়ে যায় বলতে যে ইয়াবা সেবীরাই এই কাজটা করতে পারে, এটা কিন্তু আমরা তখন একটা ধারণা করতে পারি। এবং পরবর্তীতে কিন্তু এটা আমাদের কিন্তু মিলে গেছে যে ওখানে ইয়াবা সেবীরাই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিল। আমরা স্থানীয় সোর্স থেকে জানতে পারি যে সিদ্ধার্থ ওর শরীরে কিছু আঁচড়ের দাগ আছে এবং সে এই আঁচড়ের দাগ নিয়ে কোনো একটা ক্লিনিকে ট্রিটমেন্টের জন্য গেছে। তো তখন এইটা একটা বড় লিড ছিল আর কি, এই সিদ্ধার্থের শরীরের আঁচড়ের দাগটা। এবং পরবর্তীতে যখন এই লাশগুলো আমরা পেলাম, এই লাশগুলো উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে আমাদের কাছে স্থানীয় সূত্র থেকেই কিন্তু এই লিডটা আসে। তো তখন আমরা তাকে যখন হেফাজতে নেওয়ার পরে তার শরীর পরীক্ষা করে কিন্তু আমরা এই দাগগুলো পেয়েছি। এবং পরবর্তীতে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে তখন বিভিন্ন ধরনের আমাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করে, যেটা ফুটবল খেলতে যে হয়েছে অমুক তমুক। ফুটবল খেলতে যে শরীরে আঁচড় লাগার কোনো কারণ দেখি না, তাও যদি এটা তার শরীরের গলায় আঁচড় ছিল, কপালে আঁচড় ছিল। যখন আমরা জিজ্ঞাসা করলাম যে কপালে আঁচড় হয়েছে কেন তোমার? এটা কি সিদ্ধার্থ না মুগ্ধ? সিদ্ধার্থ। নখের আঁচড় ছিল। আমাদের কাছে এটা নখের আঁচড়ের মতোই মনে হয়েছে আর কি। আর বললো যে ফুটবলে হেড দিতে যে হয়েছে। এখন ফুটবলে হেড দিতে যে কীভাবে আঁচড় পড়ে এটা আমাদের বোধগম্য না। তা এইটা ছিল ওর একটা অন্যতম আর কি এই ব্রেকিং পয়েন্ট আর কি, যে এই জায়গাতেও ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারে নাই। আর আসলে ফুটবল খেলতেও যায়নি ও। ওই সময়টাতে, যে সময়টাতে ফুটবল খেলতে যাওয়ার কথা বলছে, সেই সময়টাতে আসলে সে ওই স্যারের বাড়িতেই অবস্থান করছে। আর এখানে সবচেয়ে বড় বিষয়টা, আমাদের যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে এদের স্বীকারোক্তি মূলে এই গহনাগুলো উদ্ধার করা। ও আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছিল যে এই গহনাগুলো তারা প্রথমে নিয়ে একটা জায়গায় রাখে, তারপরে নিয়ে যে ওই যে পূর্ণিমা কাকির বাড়িতে বালুর নিচে পুঁতে রাখে আর কি। পরবর্তীতে আপনারা দেখছেন যে এটা শত শত লোকের সামনে আমাদের টিম এটা সিজার করেছে, জব্দ করেছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় অথেন্টিক প্রমাণ যে এই ঘটনা তারা ঘটিয়েছে। এই যে আমি আপনাদেরকে পজিটিভলি বলতে পারি, আমি প্রথম ওই পিওতে গেছি, আমি দরজা ভাঙছি ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে, আমি প্রথম ওই রুমের মধ্যে ঢুকছি। এটা একদম আমি কিন্তু এটা সবাই জানে, আপনারা অনেকেই ওখানে ছিলেন। সুতরাং পুলিশের চেয়ে বেশি এই বিষয় নিয়ে আর কেউ জানে না। সুতরাং কেউ যদি শুধুমাত্র হাইপোথিসিসের ভিত্তিতে এই কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করায়, এটা তারা নিজ দায়িত্বে করতেই পারে, সবার মত প্রকাশের অধিকার আছে। কিন্তু ফ্যাক্ট আমরা আপনাদেরকে জানাচ্ছি। আর আমরা আবারও বলবো যে আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। মানুষ আস্থাহীনতায় তাহলে ভুগতেছে কেন? আপনাদের উপরে আস্থা নাই কেন? এবং এটাকে বলা হচ্ছে যে সাজানো স্ক্রিপ্ট। আচ্ছা, সাজানো স্ক্রিপ্ট, এটা আপনি কেউ যদি বলে এটা সাজানো স্ক্রিপ্ট, তাহলে একটু তাকে আহ্বান জানাবো, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ব্যাখ্যা দিব, তারপর আপনি বলবেন যে এটা সাজানো স্ক্রিপ্ট কিনা। আমরা দেশে বিদেশে, আমি পার্সোনালি বহু সাংবাদিকের সাথে কথা বলেছি। আমাকে স্পেন থেকে ফোন করা হয়েছে, আমাকে ভারত থেকে ফোন করা হয়েছে। তারপর আমাদের যারা বাংলাদেশের লোকজন যারা বিভিন্ন জায়গায় আছেন, বিশেষ করে হিন্দু কমিউনিটির লোকজন, তারাও আমাকে বিভিন্নভাবে নক করেছেন। আমি সবাইকে ধৈর্য সহকারে ব্যাখ্যা দিয়েছি যে এখানে এই ধরনের প্রশ্নটা একদম অবান্তর। আপনি শুধু একটা বিষয় বিবেচনা করবেন, সেটা হচ্ছে যে তাদের স্বীকারোক্তি অনুসারে এই যে গহনাগুলো উদ্ধার হলো, এই বিষয়টাই কিন্তু সকল ধরনের ষড়যন্ত্র তত্ত্বের ইতি ঘটায় দিতে পারে। তাহলে আমরা বলবো যে তারা যে স্টেটমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে আপনারা আস্থা রেখেই তদন্ত কার্যক্রম চালাচ্ছেন। কার স্টেটমেন্ট? দুই আসামি যে স্টেটমেন্ট দিয়েছে। দুই আসামি স্টেটমেন্ট দিয়েছে, এটা আমাদের কাছে না, এটা বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছে। আমাদের কাছে প্রদত্ত স্টেটমেন্ট অনুসারে তাদের কাছ থেকে ওই বাসা থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে, এবং এই মালামালগুলো যে ম্যাডামের এবং তার মেয়ের, এটা তার আত্মীয় স্বজনরা শনাক্ত করেছে, একদম ক্লিয়ার।